ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে। যেমনটি বলছিলাম যে দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আসলে সংবাদ সম্প্রসারণে আলোচনা করে থাকি। বাছাই করা সংবাদ যদি বলতে চাই, আসলে সবচেয়ে বড় যে ঘটনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ ওসমান হাদি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজকে তার জানাজা হয়েছে, সেখানে লাখো মানুষের ঢল নেমেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন যে ওসমান হাদিরা হারিয়ে যাবে না, তিনি সব বাংলাদেশের বুকে থাকবেন। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব 15 দিন পর জুবাইদা রহমান লন্ডন ফিরে গেলেন 25 তারিখ তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে আসার জন্য। আমরা সে বিষয়ে আলোচনা করব। আমরা শুরুতে আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে শহীদ ওসমান হাদি প্রসঙ্গ, তিনি আছে দেশে তার নিথর দেহ দেশে ফিরেছে গতকাল, আছে জানাজা হয়েছে এবং কাজী নজরুল ইসলামের পাশে তাকে আজকে দাফন করা হয়েছে। সবকিছু মিলিয়ে তার এই প্রস্থান, তার এই চলে যাওয়া, তার এই মৃত্যু, তার এই হত্যাকাণ্ড, আসলে দেশের এই যে গণতান্ত্রিক যে ধারা চলছে এখন, যে একটা পরিবর্তন চলছে, যে একটা ট্রানজিশন পিরিয়ড আমরা যদি বলি রাজনীতিতে, এই মুহূর্তে সেটা কতটা গুরুত্ব বা কতটা শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন আপনি? শুরুতেই শহীদ হাদির স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। হাদি একজন উদীয়মান রাজনীতিক। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দৃষ্টি কেড়েছিল, উঠে এসেছিল। আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন, কিন্তু ঘাতকের বুলেট তাকে সে সুযোগ দিল না, তাকে জীবন হারাতে হলো। এটা খুবই মর্মান্তিক, দুঃখজনক ঘটনা এবং নিঃসন্দেহে এটা অপূরণীয় ক্ষতি। তো আমরা যেটা আশা করব যে হাদির যারা তার দল মানে তার ওই যে মঞ্চ এবং অন্যান্য সঙ্গীরা যারা আছেন, যারা হাদির স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন, তারা তার পথেই অগ্রসর হবেন। হাদি নির্বাচন করতে চেয়েছিলেন এবং দেশে আজকে একটা নির্বাচন হচ্ছে জরুরি, কেন অন্তর্বর্তী সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। এখানে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার। সেই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য হাদি প্রস্তুত হয়েছিলেন। অতএব তার যারা ফলোয়ার, অনুসারী আছেন কিংবা শুভানুধ্যায়ী আছেন, তারা একটা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সহযোগিতার হাত বাড়াবেন এবং সেই পরিবেশ সৃষ্টি করবেন, সেটি আমরা কামনা করি। তবে হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা নিশ্চয়ই আমার বিশ্বাস যে হাদি থাকলে তার প্রতিবাদ জানাতেন, কিংবা হাদির সামনে এই ধরনের ঘটনা ঘটলে তিনি তার প্রতিবাদ করতেন। যেমন দুটি পত্রিকা, জনপ্রিয় দুটি পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টারে অফিসে হামলা চালানো হয়েছে এবং মব সৃষ্টি করে এগুলো করা হয়েছে। তো এইটা খুব দুঃখজনক ঘটনা। ছায়ানটে হামলা হয়েছে, উদীচী হামলা হয়েছে এবং সারা দেশে আরো অনেক ঘটনা ঘটেছে। এটা আমাদেরকে ব্যথিত করে এবং এইটা মোটেই কাম্য হতে পারে না। এবং এই ব্যাপারে সরকারের ভূমিকাও খুব নির্লিপ্ত বলা যায়, কেননা তারা এই ব্যাপারে যে এই ব্যাপারটা আগেই রটেছিল, এমনকি ফেসবুকে অনেকে আগেই লিখেছিল। শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নেতা এবং জাকসুর এক নেতা, তো তারা তো এই ঘটনা তো তারা এটা করতে হবে, অর্থাৎ ডেইলি স্টার এবং প্রথম আলো বন্ধ করে দিতে হবে কিংবা ছায়ানট উড়িয়ে দিতে হবে, এই ধরনের বক্তব্য তারা প্রকাশ্যে দিয়েছেন। এবং এগুলা নিয়ে আজকে পত্রিকা জামাত অবশ্য এটা তাদের বলেছেন কিনা এ ব্যাপারে নিশ্চিত না, তবে তারা এই ধরনের ঘটনা সমর্থন করেন না বলে বলেছেন। তো আগেই যখন ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, এমনকি শাহবাগেও যখন এই ধরনের কথা কারো কারো মুখ থেকে উচ্চারিত হচ্ছে, তখন এই জায়গাগুলোকে প্রোটেক্ট দেওয়া উচিত ছিল, এর নিরাপত্তা সুরক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেয়নি। আমি জানি না এটা সরকারের অক্ষমতা, ব্যর্থতা, না উদাসীনতা, না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, আমি জানি না। আমি বিশ্বাস করতে চাই সরকার এই ধরনের গণতন্ত্র, বাক ব্যক্তির স্বাধীনতা রক্ষায় সরকার আন্তরিক, কিন্তু বাস্তবে যেটা দেখছি তাদের আন্তরিকতা কোনো পরিচয় মিলছে না, বরং উল্টোটাই মনে হচ্ছে। তো আমরা
এই জায়গায় আপনি সন্দিহান আসলে, যেখানে আমরা বলতে পারি যে প্রতিবাদের ভাষাটা ভিন্ন হয়ে গেছে, যেখানে মেধাবৃত্তিক প্রতিযোগিতার কথা ওসমান হাদি বলেছিল, সেই জায়গায় প্রতিবাদের ভাষাটা যদি ধ্বংসাত্মক হয়ে যায় তাহলে সেখানে আসলে সন্দিহান হওয়াটাই মানে অমূলক কিছু এটা নয়। এটা প্রতিবাদ বলে আমার মনে হয় না। নিশ্চয় আপনি কেন থাকুন আমাদের সাথে, আমরা আমরা প্রতিবাদ এই ফর্মে এইভাবে ধ্বংসযজ্ঞের মতো দিয়ে কোনো প্রতিবাদ হয় না। অর্থাৎ প্রতিবাদ আন্দোলন প্রতিবাদের কর্মসূচি ভাষা রয়েছে। হতে হবে মেধাবৃত্তিক, মেধা দিয়ে যেটা করতে চেয়েছিল ওসমান হাদি। নি- আমরা আপনি থাকুন নিশ্চয়ই। আমাদের সাথে। আমরা ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে আসলে এই মুহূর্তে একটা সোচ্চার কণ্ঠস্বর, মানে গণতন্ত্রের যে ট্রানজিশন পিরিয়ড চলছে বলছি আমরা, নির্বাচনমুখী একটা দেশ, এই মুহূর্তে মানে হাদির চলে যাওয়া আসলে আহ, দেশের রাজনীতিতে আসলে কোনো সংকট তৈরি করেছে কিনা, আপনার কি মনে হয়? না, ধন্যবাদ। আমি প্রথমে হাবিবুরের মাত্রা কামনা করছি এবং আমরা যেটা দেখছিলাম যে রাজনীতির প্রতি তরুণদের এক ধরনের অনীহা তৈরি হয়েছিল, এটা অবশ্যই এই ফ্যাসিবাদীদের আমলটা, সেক্ষেত্রে আরো বেশি সেটা হয়েছে। আমরা জুলাই আন্দোলনের পরে অনেক শিক্ষার্থীকে দেখছি, তরুণদেরকে দেখছি যে রাজনীতিতে আবার বিমুখতা থেকে রাজনীতি তারা ইন্টারেস্ট শো করছে। হাদি তাদের মধ্যে অন্যতম ছিল এবং যে ইলেকশন করার ঘোষণা দিয়েছিল, যেটা সাইদ ভাই ট্রাস্ট করলেন। এবং এ ধরনের একটি ঘটনা কিন্তু যারা রাজনীতিতে উৎসাহিত হচ্ছে, নিশ্চিতভাবে তাদের সেই উৎসাহে ভাটা পড়বে। আমাদের যে সোসাইটি, আমরা খুব একটা ক্লোজ সোসাইটি এন্ড কিনশিপের মধ্যে থাকি, সেক্ষেত্রে পরিবারও হয়তো বা হেজিটেট করবে বা সব পরিবার অ্যালাউ করতে চাইবে না। সেটা একটা অনেক ধরনের রাজনীতির যে মেসেজটা পাচ্ছিলাম আমরা, যে পরিবর্তনের একটা ধারা, পার্টিকুলারলি তরুণদের অংশগ্রহণ, সেটা আমি মনে করি কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস বক্তব্য দিয়েছেন, জাতি স্মরণ রাখবে, আগলে রাখবে, এই কথাগুলো বলেছেন, কিন্তু আহ এই যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলো তাদের হুমকি সম্পর্কে শুনছিলাম, হাদিও বারবার বলেছে, কিন্তু কেন নিরাপত্তা ব্যবস্থাটা করা গেল না এবং কেন একটি প্রাণের অকাল প্রয়াণ হলো, সেটাও কিন্তু অনেক বড় দুঃখজনক বিষয়। এবং এই কথাটা এই জন্য আমি বলছি, যেহেতু আপনি বলছেন যে রাজনীতিতে কি ইম্প্যাক্ট করবে, আমরা ইলেকশন এবং ট্রেডিশনাল পলিটিক্স আলোচনা হয়তো বা করবো, বাট এই যে তরুণদের উঠে আসার যে প্রক্রিয়া, এবং এখন অনেক তরুণ রাজনীতির মাঠে আছে। আমি শুধু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি না, আমাদের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা তাদের তরুণরাও মাঠে আছে। তো তাদের আগ্রহে ভাটা যে একেবারেই পড়বে না তা না, বাট এটি একটি অশনি সংকেত। বা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের জন্য এই যে রিস্কটা যারা বেড়ে গেল, এবং আমরা বারবারই এটা আলোচনা করেছি, একটা টকশোতে কথা হয়েছে, বিভিন্ন সভা সমিতিতে কথা হয়েছে, সরকারের কাছেও এগুলো নিয়ে আবেদন নিবেদন গেছে যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তার বিষয়টা। এবং কারণ যে শক্তিটির পতন ঘটলো, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে অর্থ আছে, তাদের জনবল এখানে আছে, এবং তারই কিন্তু প্রমাণ একটা হয়েছে। আমরা তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি, কিন্তু আমরা চেক দেখতে পেলাম, কিভাবে এক্সিট গুলো সেটা দেখতে পেলাম। এবং কয়েকটা টেলিভিশনের রিপোর্ট আমি আজকে দেখছিলাম যে এই পরিকল্পনা 3 মাস থেকে হয়েছে, তাকে অ্যাসোসিয়েট করা হয়েছে এবং তারপরে এই শুটার তাকে শুট করেছে। এই যে একটা লম্বা প্রক্রিয়া, একজনকে ফলো করা হলো, আলোচনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, সেটি কিন্তু উচিত ছিল যে কোনো না কোনো ফর্মে সরকারের গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরে আসে। এবং এই ছেলেটি কিন্তু ঢাকা 8 আসনের পথ প্রান্তর মাতিয়ে বেড়াচ্ছিল ইলেকশন করার জন্য। এবং সেটা খুবই দুঃখজনক, এটা জানার পরেও এরকম একটা ক্যারেক্টার বা এরকম একটা নেতা উদীয়মান বা যে প্রার্থী সে টার্গেট হতে পারে, এটা তো খুব একটা সহজ বিষয় ছিল। এবং তার কথার ধরন, তার দর্শন, তার জ্ঞানের গভীরতা দিয়ে কিন্তু অনেকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছিল। সো এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে নিরাপত্তার বিষয়টা, এখান থেকে যদি আমরা একটু নির্বাচনের দিকে যাই, অবশ্যই নির্বাচন একেবারেই সামনে, 30 তারিখে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তো এগুলো সব মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এটা একটা রং মেসেজ তো দিচ্ছে, কিন্তু যে জায়গাটা আমি থাকতে চাই, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। কারণ হাদিও ইলেকশন চেয়েছিল, আমরা সবাই ইলেকশন চাই, এবং এর বাইরে আর কোনো কিছু ভাববার সুযোগ নেই। এবং যে কারণে আমি চাই যে আমাদের তরুণ রাজনীতিবিদরা বা সিনিয়র রাজনীতিবিদরা, আমাদের প্রশাসন, আমরা সবাই, আমরা হাদিকে হারিয়েছি, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার হত্যাকারীদের বিচার দাবি করি, কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করতে হবে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য, যে জন্য আমরা 15 বছর ধরে যুদ্ধ করছি। সেই গণতান্ত্রিক উত্তরণে যখন আমরা দ্বার প্রান্তে, সেই দ্বার প্রান্ত থেকে ফেরার সুযোগ নেই। কিন্তু যেটা আমরা দেখলাম খুব দুঃখজনক ভাবে, যে একটি গোষ্ঠী যারা কন্টিনিউয়াসলি এ ধরনের ঘটনা ঘটিয়েছে, মব তৈরি করেছে,
যেমন সাহেব ভাই একটু টাচ করলেন যে পুলিশ সময় পেয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিছু ব্যবস্থা নেয়নি, কিন্তু ভুলে গেলে হবে না যে এই দুটো পত্রিকা কেন্দ্রিক আরো আক্রমণ হয়েছে। তাদের কয়জন অ্যারেস্ট হয়েছে, কয়জনকে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি। এটা তো খুবই ন্যাক্কারজনক ঘটনা। ছায়ানট আমাদের বাংলাদেশী সংস্কৃতির ধারক এবং বাহক, তারা দীর্ঘদিন থেকে সংস্কৃতির চর্চা করছে। তাহলে কি আমাদের দেশে আর কোনো হারমোনিয়াম বাজবে না, গান বাজবে না, সংস্কৃতির চর্চা হবে না? বাঙালি সংস্কৃতি যারা ধারক বাহক, তাদেরকে আমরা পুড়িয়ে দেবো, তাদের ইনস্ট্রুমেন্ট ভেঙে দেবো? উদীচীতে যে ঘটনাটা গতকালকে ঘটলো, পরশু দিনের ঘটনার পরে, এটাও তো কোনোভাবে কাম্য নয়। আপনি তো জানতেন যে এটা হতে পারে। সেই এগুলো আসলে চরম ব্যর্থতা, এবং এটা কোনোভাবেই কাম্য নয়। আবার দেখেন যে হাদির হত্যাকারীদের বিচার আপনি চাইবেন, তার জন্য মিছিল করবেন, মিটিং করবেন, কিন্তু আপনি যে জায়গায় যেদিকে নিয়ে গেলেন ঘটনাটাকে, সেটা কিন্তু একটা পরিকল্পিত মনে হয়, বা আপনি একটা সুযোগ সন্ধানী মহলের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। এবং দেখবেন এই লোকগুলো বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে একই রকম ক্যারেক্টার এবং একই রকম টাইপের, এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়েছে। এবং সরকার যদি শক্ত হাতে দমন করতে পারতো বা মেসেজটা দিতে পারতো, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো এই মানুষগুলো ঘটানো থেকে চিন্তা ভাবনা করতো। কিন্তু সরকার কোন রকম ব্যবস্থা প্রথম থেকে নেয়নি, এক ধরনের মব সহ্য করার মধ্যে ছিল, যে কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটা জিনিস দেখেন যে আজকে না হয় আপনি একটা ঘটনার মধ্য দিয়ে, মানে আমি তো বলবো আল্লাহর রহমত যে যেখানে আজকে এসে থেমেছে, আমরা জানাজার নামাজের পরে ঢাকা ইউনিভার্সিটি দাফনের পরে যে জিনিসটা আশা করেছিলাম, আমি ইনকিলাব মঞ্চের এই স্টেটমেন্ট এবং এই কার্যক্রমটাকে সাধুবাদ জানাতে চাই যে তারা ঘরে ফিরতে বলেছেন এবং 24 ঘন্টা সময় দিয়েছেন পরবর্তী কর্মসূচি জানাবে। কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে একটা ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, কারণ গত 15 বছর এটা আরো পরিস্ফুটিত হয়েছে যে তারা বাংলাদেশের মানুষের সাথে না, সবসময় আওয়ামী লীগের সাথে। অর্থাৎ আমরা বহির্বিশ্বের হাতে এমন কোনো উপাদান যেন তুলে না দিই যেটা আমাদের দেশকে, আমি দেশের সেটাই বলছিলাম যে সার্বভৌমত্বের জন্য আমরা প্রশ্ন ভারত হয়ে দাঁড়ায়। বিরোধিতা করবো বা নিশ্চয়ই যুক্তিতর্ক, ডক্টর আব্দুল আল মামুন এবং আবু সাইদ খান থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরছি। আবু সাইদ খান, আপনার সাথে এবার বিরতির পর কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে যেটি বলছিলাম যে সংবাদের শুরুতেই জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন আজকে। তিনি ফিরবেন 25 তারিখ তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমানের সাথে। তারেক রহমানের এই যে দেশে ফেরা দীর্ঘ 17 বছর পর 25 তারিখ, এই মুহূর্তে দেশের রাজনীতিতে বিষয়টি কতটা গুরুত্ব বহন করছে বলে মনে করছেন আপনি? তারেক রহমানের দেশে ফেরাটা তার দলের জন্য এবং দেশের জন্য খুবই জরুরি। কেননা দলের যিনি প্রধান নেতা বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় দলের হাল ধরতে পারেন একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু লন্ডনে অবস্থান করার মধ্য দিয়ে সেটা সম্ভব না। সামনে নির্বাচন, এবং নির্বাচনে তো বিএনপি প্রস্তুত হয়েছে এবং বিএনপির সম্ভাব্য আগামী দিনে নির্বাচনে মধ্য দিয়ে ক্ষমতায় আসবে এমনও জনশ্রুতি তৈরি হয়েছে, কিংবা জনগণের মধ্যে এই ধরনের পারসেপশন রয়েছে। তো সেই অবস্থায় সেই দলে হাল ধরাটা দরকার, এবং দূর থেকে এই নেতৃত্ব দেওয়া তো খুবই কঠিন ব্যাপার। অতএব তিনি দেশে আসছেন, এটা আগেই প্রত্যাশিত ছিল, বিলম্বে হলেও। তবে আসার ক্ষেত্রে কিছু নিশ্চয়ই বাধা ছিল, যেগুলো তারেক রহমান এর আগে সেটা স্পষ্ট করেছেন। তো আমার কাছে এটা মনে হয় যে তার ফিরে আসাটা, এটা দেশবাসী স্বাগত জানাবে এবং রাজনীতিতে একটা ইতিবাচক হাওয়া বইবে বলে আমি মনে করি। আর তারেক রহমানের বিষয়টা আরো জরুরি যে তার দলের মধ্যে তো দলের মধ্যেও সমস্যা আছে। প্রার্থীরা ঘোষণা করা হয়েছে, কোনো কোনো জায়গা বিদ্রোহী প্রার্থীরা আছে। এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হলে, কন্ট্রোল করতে হলে, সেখানে তারেক রহমানের উপস্থিতিটা খুব জরুরি। তো এই দলের ক্ষেত্রেও সেটা আরো গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো বটেই। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, কিন্তু আরেকটি সম্পূরক প্রশ্ন এই ক্ষেত্রে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে সামনে নির্বাচন, তফসিলও ঘোষণা হয়ে গেছে, তারেক রহমান দেশে ফিরছেন, এবং সব কিছু মিলিয়ে এই মুহূর্তে দেশের যে গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে তারেক রহমানের দেশে ফেরাটা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক, এবং সেই সাথে তার দেশে ফেরার পর যে গণতন্ত্রের পথ উত্তরণের কথা বলা হচ্ছে সেটি কতটা স্বাভাবিক থাকবে বলে মনে হচ্ছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে?
আমি প্রথমত যে আমি ৩ ভাবে জিনিসটাকে দেখি। আপনার ওই সম্পূর্ণ প্রশ্নটা এর মধ্যে নিশ্চয়ই আমি কভার করব। প্রথমত হচ্ছে যে জাতীয়তাবাদী যে শক্তি শুধু বিএনপি দল নয়, জাতীয়বাদী যে শক্তি এটি উজ্জীবিত হবে, এটা প্রথম কথা। কারণ আমরা জানি বেগম খালেদা জিয়া অত্যন্ত সফল একজন নেতা, কিন্তু উনি দীর্ঘদিন অসুস্থ, জেলখানায় ছিলেন এবং তারেক রহমান সাহেব দূর থেকে পরবাস থেকে দল পরিচালনার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে যখন উনি ফিরবেন, এটা দারুণভাবে উজ্জীবিত করবে শুধু বিএনপি না, এই জাতীয়তাবাদী ঘরানার সকল মানুষকে, তার সকল কর্মীকে, সবাইকে উজ্জীবিত করবে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক বিএনপি যে ছোটখাটো সমস্যা আছে বা দলের মধ্যে কোন্দল উপকোন্দল, যে কথাটা সাইদ ভাই একটু বললেন, সেটিও আমি মনে করি যে উনি দেশে আসার পরে এটি সহজে নিয়ে অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা যেটা দোলাচলের কথা বলছি, অনিশ্চয়তার কথা বলছি, এবং হঠাৎ করে ইভেন হাদি হত্যাকাণ্ডের পরে যেভাবে একটি গোষ্ঠী অরাজকতা সৃষ্টির চেষ্টা করলো, এটি সংযোগটা একেবারেই যে নির্বাচনের সঙ্গে সংযুক্ত তা বলতে আমার আসলে কোনো দ্বিধা নেই। কারণ একটি চক্র বারবার নির্বাচন প্রতিহত করার কথা বলেছে, পেছানোর কথা বলেছে, নানান ছুতোই দেশকে অশান্ত করার কথা বলেছে। এবং যেখানে আমরা একটা জুলাই পরবর্তী বাংলাদেশের সহনশীলতার চিন্তা করেছিলাম, সেখানে বলা হচ্ছে যে উদীচী বামপন্থী শাহবাগী এদেরকে ধ্বংস করতে হবে, বিনাশ করতে হবে, এই ধরনের বক্তব্য কিন্তু অস্থিতিশীলতার দিকেই মানুষকে নিয়ে যায় বা অবস্থান স্পষ্ট করে। তারেক রহমানের ফেরাটা এই গোষ্ঠীটির যে আস্ফালন, আমি মনে করি সেটিও অনেক অংশে ম্রিয়মান হবে বা এটা কমে আসবে বা একেবারেই আর থাকবে না। এই যে মোমেন্টামটা তৈরি করবে তারেক রহমানের ফেরাটা, সেটা এই গোষ্ঠীটাকেও একটা মেসেজ দেবে। এবং আমার ধারণা তারেক রহমান যেন ফিরতে না পারেন, তারও হয়তো বা একটা ষড়যন্ত্র, হাতি হত্যাকাণ্ডের পরবর্তীতে যে ঘটনাগুলো আমরা দেখেছি, একটা মেসেজ তারেক রহমানকে দেয়া। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেটি ঘটেনি এবং আমরা আশা করবো যে তারেক রহমান 25 তারিখে ফিরবেন। এবং এই যে ঘটনাগুলোর কথা আমি বললাম, সেই ঘটনাগুলো কমে আসবে বা স্থিমিত হবে বলে আমি বিশ্বাস করি। তৃতীয় আরেকটি বিষয় আমরা খেয়াল করছি কিনা জানি না, যে যখন আপনি বলছেন নির্বাচনের দিকে যাচ্ছে, কিন্তু কোন দল এই মুহূর্তে বিএনপি ছাড়া কোন দলই কিন্তু ইলেকশনে কিভাবে, ইলেকশনের পরে দেশকে কিভাবে সেবা দিবে বা দেশের মানুষের কল্যাণে কি করবে, এই একটি দলই কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বা তারেক রহমানের বক্তব্যে সেটা বারবার উঠে এসছে। সেটা 31 দফা। ফার্মার্স কার্ড বলেন, সেটা এডুকেশনের সংস্কার বলেন, অর্থনৈতিক সংস্কার বলেন, নারী অধিকার বলেন, সবগুলো পলিসি কিন্তু তারেক রহমান উপস্থাপন করেছেন। কেন প্রসঙ্গটা আনলাম, এখন যখন উনি দেশে আসবেন, এই যে ওনার বক্তব্যটা দীর্ঘদিন থেকে উনি দিচ্ছেন, মানুষ এটা কনফিডেন্স পাবে। ভোটের মাঠে উনি যখন এই বক্তব্যগুলো সরাসরি এসে উপস্থাপন করবেন, তখন মানুষ এগুলোকে সিরিয়াসলি নেবে। যখন অন্যান্য দলগুলো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বর্তমান যে সবচেয়ে সুবিধাজনক অবস্থা সেটিতে থেকে নির্বাচনকে ডিলে করার জন্য নানান পায়তারা করছে, সেখানে তারেক রহমানের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের যে বক্তব্য, সেটি মানুষকে দারুণভাবে আন্দোলিত করবে। এবং আরো একটা জিনিস আমি বলি, যে ওনার প্রত্যাবর্তনটা কিন্তু নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, সামরিক বাহিনী এবং সার্বিকভাবে তারেক রহমান এখন কিন্তু আর যেহেতু দলের নেতা নেই, উনি এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন, বাংলাদেশের একমাত্র নেতায় পরিণত হয়েছেন। এবং ওনার প্রত্যাবর্তনটা একজন ত্রাতার আগমন হিসেবে, কিন্তু আমি যে সেক্টরগুলোর কথা বললাম, সবার জন্য এটা ত্রাতার আগমন হিসেবে আবির্ভূত হবে বলে আমি মনে করি। এবং আমার কেন জানি মনে হয়, আমি জানি না আপনার অডিয়েন্সটা কিভাবে নেবে, যে আসলে যে আশঙ্কা, যে দুরাশা, নিরাশা, দোলাচলের কথা বলছি, এগুলো 25 তারিখের পরে এই আলোচনাগুলো থাকবে না। এবং যেটা আমাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এবং অর্থাৎ গণতান্ত্রিক 25 তারিখ সেগুলো সে আলোচনা উত্তরণ, স্থিমিত হয়ে যাবে। আমরা চাই আসলে একটা সুন্দর নির্বাচন হোক, দেশটা রাজনীতিমুখী হোক এবং সুস্থ রাজনীতির চর্চাটা বিরাজমান থাকুক, দেশে সুস্থ গণতান্ত্রিক ধারাটা ফিরুক। ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আবু সাইদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণ এসে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণের ডিবিসির সঙ্গে থাকুন।